তাজউদ্দিন ভুলু খাঁকে লিখল, আর একদিন পর রাজা গণেশের সেপাইরা বাঁশবাড়িতে হাডুডু খেলতে আসছে। আমার লোকজনেরা পাকুড়তলার ওই সেপাইদের গতিবিধির উপর কড়া নজর রেখেছে। শুনলেও হাসি পায়, লড়াইয়ের ময়দান ছেড়ে ওরা চুটিয়ে এখানে হাডুডু খেলে বেড়াচ্ছে। এ অঞ্চলের লোকদের ওরা বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু এই মামুলি খেলাটাতেও তারা তাদের জঘন্যতার পরিচয় দিয়ে বেড়াচ্ছে। ন্যায়তভাবে হার হলেও সে হার তারা মেনে নিতে রাজি নয়। খেলার মাঠে তাদের খন্নাসপনার যে হদিশ পাচ্ছি, তাতে গোলমাল এখানে জরুর একটা বাঁধবে। বাঁশবাড়ির দল একটা মজবুত দল, মেরে না খেললে সেপাই হলেও এদের ওরা এঁটে উঠতে পারবে না, কিন্তু হারতে ওরা একদমই চাইবে না। ফলে নিশ্চয় একটা হইচই এর আশঙ্কা আছে এখানে। আর তেমনটি সত্যি সত্যি ঘটলে বাঁশবাড়ির পাহারায় আমাকে বাঁশবাড়িতেই থাকতে হবে। কিছু সেপাই আমার এখানে রেখে আপনি বাদবাকি সেপাই নিয়ে ওই দিন পাকুড়তলায় মোতায়েন থাকবেন। আঘাত কিছু হানলে ওরা এখান থেকে ফিরে গিয়েই হানবে। ওই রাতটার জন্যে আপনি পাকুড়তলায় থাকবেন। পরের দিন আমিও গিয়ে যোগ দেব আপনার সাথে। পাকুড়তলার বাসা ওদের না ভাঙতে পারলে এ এলাকার পাহারাতে সবাইকে আমাদের আটকে থাকতে হবে। আমি নির্দিষ্ট দিনে বিশ্বাসদের ময়দান থেকে লোকে লোকারণ্য হয়ে গেল। বাঁশবাড়ির দল এ অঞ্চলের সেরা দল। ওদিকে আবার পাকুড়তলার দলও এ পর্যন্ত কারো কাছে হারেনি। কাজেই একটা জবরদস্ত খেলা হবে জেনে চারদিক থেকে অগণিত দর্শক ছুটে এলো বাঁশবাড়িতে। রেওয়াজ মাফিক মাঠের ভেতরের দর্শকরা খেলার জন্য দাগ কাটা অংশটা চারপাশ দিয়ে বসে পড়ল। পেছনের দর্শকরা মাঠের প্রান্ত ঘিরে চারদিক দিয়ে ঘিরে দাঁড়ালো। বাঁশবাড়ির দর্শকেরা ময়দানের একপাশে এক উঁচু জায়গায় এসে একসাথে বসে পড়ল। শুধু পুরুষ মানুষই নয়, অনেক মেয়ে মানুষও খেলা দেখতে এলো এবং তাদের জন্য নির্দিষ্ট স্থানে বসল। আশপাশের গণ্যমান্য লোকজন সহকারে খেলার উদ্যোক্তারা এসে ওই উঁচু জায়গার পাশে এক আসন পাতা জায়গায় আসন গ্রহণ করলেন। তটিনী বিশ্বাসের বাঁয়ে রইলেন মহসিন বিশ্বাস, ডাইনে তাজউদ্দিন। যথাসময়ে দুই গায়ের দুই দল খেলার দাগ কাটা ঘরের মধ্যে এসে উপস্থিত দাঁড়ালো। এক এক দলে 9 জন করে খেলোয়াড়। খেলা হবে 3 দফা। 2 দফা জিতবে যারা তারাই জয়ী হবে। পরপর 2 দফা কেউ জিতলে খেলা 2 দফাতেই শেষ হবে। 3 দফা খেলার আর দরকারই পড়বে না। পরিচালকের নির্দেশে শুরু হলো খেলা। প্রথম দিকে দর্শকদের চরম উত্তেজনার মধ্য দিয়ে বাঁশবাড়ির খেলোয়াড়েরা এক নিঃশ্বাসে বল বা আওয়াজ ধরে গিয়ে পাকুড়তলা 3 জন খেলোয়াড়কে ছুঁয়ে দিয়ে এলো। এতে করে ওই 3 জন খেলোয়াড়কে মরা বা বাতিল বলে গণ্য হয়ে খেলার দাগ কাটা ঘর থেকে বাইরে চলে আসতে হলো এবং নিষ্ক্রিয় হয়ে থাকতে হলো। এতদ দৃশ্যে দর্শকেরা একরকম নিশ্চিত হয়ে গেল যে বরাবরের মতো বাঁশবাড়ির দলই এবারও জয়ী হবে। দর্শকদের সমর্থন বাঁশবাড়ির দিকে গড়িয়ে পড়তে লাগল। খেপে গেল পাকুড়তলার খেলোয়াড়েরা। তারা তো শুধু খেলোয়াড়ই নয়, তারা সৈনিক এবং ক্ষমতাসীন রাজ সৈনিক। ছদ্মভাবে থাকলেও এই হীনতা মেনে নিতে কখনো তারা রাজি নয়। তারা চাল বদল করল। এরপর যারা বোল ধরে তাদের আক্রমণ করতে আসতে লাগলো, বাতিল হওয়ার ভয় না করে তাকে তারা ধরে হাত পা মুচড়ে মুচড়ে ভাঙতে লাগলো। অনেক ক্ষেত্রে খেলার নিয়ম বহির্ভূতভাবে কাউকে আচমকা নিজের ঘরে টেনে এনে বা বাতিল হওয়ার পরও অকারণে অনেকক্ষণ ধরে রেখে তার হাত পা ভাঙতে লাগলো। এছাড়া বাতিল হওয়ার পরও তারা বাতিল নয় বলে গায়ের জোরে খেলতে লাগলো। এতে করে একদিকে যেমন দর্শকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হলো, অন্যদিকে তেমনি বাঁশবাড়ির খেলোয়াড়েরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ইতোমধ্যেই বাঁশবাড়ির একজন চৌকস খেলোয়াড়ের পা এরা বল ছড়ার পরেও এমনইভাবে ভাঙল যে তাকে কাঁধে করে খেলার মাঠ থেকে সরিয়ে নিতে হলো। এতে তীব্র প্রতিবাদ উঠল। কিন্তু পরিচালক পাকুড়তলার পক্ষেরই লোক। তিনি পাকুড়তলার পক্ষ সমর্থন করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। অতঃপর বাঁশবাড়ির দলের মনোবল একেবারেই ভেঙে গেল। একের পর এক মরা হয়ে অল্পক্ষণের মধ্যে তারা প্রথম দফার খেলাতে পরাজয় বরণ করল।
এবার দ্বিতীয় দফার খেলা। এবারও পাকুড়তলার দল জিতলে এই দফাতেই খেলা শেষ। দ্বিতীয় দফা খেলার আগে বাঁশবাড়ির 8 জন খেলোয়াড় তাদের আহত খেলোয়াড়ের জায়গায় অন্য একজন নিয়ে 9 জন হওয়ার জন্য বাঁশবাড়ির খেলা জানা লোকদের ডাকাডাকি করতে লাগলো। কিন্তু পাকুড়তলার খেলোয়াড়দের হাতে অন্যায়ভাবে মার খাওয়ার ভয়ে তাদের ডাকে কেউ সাড়া দিল না। শেষ পর্যন্ত 8 জন নিয়েই বাঁশবাড়ির দল দ্বিতীয় দফার খেলাতে নামল। কিন্তু বাঁশবাড়ির দলপতি প্রাণপণ চেষ্টা করেও এই ভগ্নোৎসাহ খেলোয়াড় নিয়ে সেপাইদের বিরুদ্ধে সুবিধে করতে পারল না। পরপর 2 জন খেলোয়াড় আক্রমণ করতে গিয়ে দুশ্মনের হাতে ধরা পড়ল এবং অন্যায়ভাবে জখম হয়ে বাতিল বলে গণ্য হল। এতে বাঁশবাড়ির দল অধিকতর নিরুৎসাহিত হয়ে পড়ল। এর উপর আবার আচরক এক দুর্ভাগ্যজনক ব্যাপার ঘটে গেল। পাকুড়তলার একজন খেলোয়াড় বল ধরে বাঁশবাড়ির আঁকের মধ্যে এলে তাকে অসাবধানতাবশত ধরতে গিয়ে বাঁশবাড়ির 2 জন খেলোয়াড় আটকাতে পারছে না দেখে এই প্রায় ফসকে যাওয়া খেলোয়াড়কে বাঁশবাড়ির আরও 3 জন খেলোয়াড় গিয়ে ধরতে ধরতেই সে ফসকে নিজ সীমানায় চলে এলো এবং বাঁশবাড়ির 5 জন খেলোয়াড় একসাথে মরা বা বাতিল বলে গণ্য হল। রইল শুধু বাঁশবাড়ি দলের দলপতি একা। বাঁশবাড়ি দলের এই অবস্থা দেখে বাঁশবাড়ি সহ অন্যান্য গাঁয়ের লোকজনও আফসোস করতে লাগল এবং পাকুড়তলার দলের উপর গরম হয়ে উঠল। দ্বিতীয় দফার খেলাও এখনো প্রায় শেষ। দলপতি একা দেখে পাকুড়তলার দলপতি উপহাস করে বলল, কি মিয়া, এবার হার স্বীকার করে লেজ গুটিয়ে পালাবে না রদ্দা মেরে শুয়ে দেব তোমাকেও? বাঁশবাড়ির এই দলপতি এক জানবাজ খেলোয়াড়। সে সক্রোধে বলল, অসম্ভব, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আচানক এক বিপর্যয় ঘটে গেছে বলে ভেড়ার মতো পালিয়ে যাব আমি? আমার তো একজন খেলোয়াড় পাওনা আছেই, ওই একজন খেলোয়াড় নিয়েই আমি শেষ চেষ্টা করে দেখব। বলে সে বাঁশবাড়ির উদ্যোক্তাদের লক্ষ্য করে বলল, আপনারা দেখছেন কি? একজন কাউকে শিগগির পাঠিয়ে দিন, তাকে নিয়ে সে চেষ্টা করে দেখি আমি। বাঁশবাড়ির লোকেরা তখন হতাশায় বিষণ্ণ। এতদিন পর হঠাৎ এই পরাজয় গ্রহণ করতে তারা আদৌ প্রস্তুত ছিল না। দলপতির কথায় আশা এলো তাদের দিলে। তৎক্ষণাৎ তারা লোক পাঠানোর জন্য একে ওকে অনুরোধ করতে লাগল। কিন্তু ওই একই কারণে, অর্থাৎ পাকুড়তলার খেলোয়াড়দের হাতে অন্যায়ভাবে জখম হতে কেউ রাজি হল না। তটিনী বিশ্বাসের তখন প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এত দৌড়ঝাঁপ আর জোগাড় যন্ত্রের পর এমন একটা পরিণতি সে কল্পনাও করতে পারেনি। ন্যায়সঙ্গত লড়াই করে হেরে যাওয়া সহ্য হয়, কিন্তু এ কি অন্যায় লড়াই? আর এই কি হঠাৎ বিপর্যয়? দলপতির আহ্বানে কাউকে সাড়া দিতে না দেখে সে ক্ষোভে দুঃখে উঠে দাঁড়িয়ে আওয়াজ দিল, এই বাঁশবাড়িতে হিম্মতদার পুরুষ মানুষ একজনও কি নেই? সকলেই কি আমার মতো আওরাত? গায়ের এত বড় এক ঐতিহ্য, গোটা গায়ের ইজ্জত এমনভাবে মিসমার হয়ে যাচ্ছে, তা দেখেও কি কারো গায়ের খুন গরম হয়ে উঠছে না? তটিনীর আওয়াজে ময়দানটা তামামি খামোশ হয়ে গেল। নিঃশ্বাস ফেলার কথাও যেন ভুলে গেল সকলেই। পাকুড়তলার সেপাইরা লোলুপ দৃষ্টিতে দেখল তুলনাহীন খুবসুরতের এক অদ্বিতীয়া যুবতী উপচে পড়া যৌবন নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে। যেমনই তার দেহের গঠন, তেমনি তার রূপ লাবণ্য। জয়লাভের উম্মিদে যুবতীটি দেওয়ানা হয়ে উঠেছে। তা দেখে পাকুড়তলার সেপাইরা একসাথে হো হো করে বিদ্রুপের হাসি হেসে উঠল। তাদের দলপতি ফের বলল, তেমন কেউ আর নেই দেবী, সাধ থাকলে আপনি এগিয়ে আসুন, শেষ খেলাটা প্রাণ ভরে আপনাকে নিয়েই খেলে যাই আমরা। সবাই আবার সঙ্গে সঙ্গে ওই একই সাথে অট্টহাসি হেসে উঠল। লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে, দুঃখে তটিনী বিশ্বাস খপ করে নিজ আসনে বসে পড়ল। তার দু চোখে উদ্গত অশ্রুধারা ছলছল করতে লাগল। পাশে বসা তাজউদ্দিনের দুহাত তখন মুষ্টিবদ্ধ হয়ে সাঁড়াশের মতো শক্ত হয়ে গেছে। তৎক্ষণাৎ সে উঠে সোজা হয়ে দাঁড়ালো এবং শক্ত কণ্ঠে বলল, আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতাম। চমকে উঠল তটিনী। সে প্রবল আপত্তির সাথে বলল, আপনি? সে কি? না 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 না, কক্ষনো না। সাদাসিধে নিরীহ মানুষ আপনি,
ওই বর্বরদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে কিছু করতে পারবেন না? তাজউদ্দিন ফের বলল, পারা না পারা পরের কথা, আমি আপনার এজাজতটুকু চাচ্ছি। তটিনী একইভাবে বাধা দিয়ে বলল, না না, ওই অমানুষদের মধ্যে আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না, আপনাকে আমি কিছুতেই পঙ্গু হতে দেব না। তাজউদ্দিনের কণ্ঠ এবার কর্কশ হয়ে উঠল। সে বলল, দুর্বলতা প্রকাশের জায়গা এটা নয়। বাঁশবাড়ির নেমক খেয়েছি আমি, এর ইজ্জত বাঁচানোর কোশেশ করতেই হবে আমাকে। বলেই সে দলপতিকে লক্ষ্য করে আওয়াজ দিল, একটু দাঁড়ান, আমি আসছি। তাজউদ্দিনকে এগোতে দেখে চেনা জানা অনেকেই দুঃখের মধ্যেও হেসে উঠল। কেউ কেউ ব্যঙ্গে করে বলল, কত হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। অন্য একজন বলল, 7 চর মারতেও যার মুখ দিয়ে রা শব্দটি বেরোয় না, সে যাচ্ছে ষাঁড়ের সাথে লড়তে। সঙ্গে সঙ্গে তৃতীয় জন বলল, যাক না, পিটিয়ে কেমন তক্তা বানিয়ে দেয়, গেলেই তা টের পাবে বাছা ধন। নাইমামার চেয়ে কানামামায় ভালো বোধে তাজউদ্দিনকে নিয়েই বাঁশবাড়ির দলপতি খেলা শুরু করল। এবার বাঁশবাড়ির পক্ষের আক্রমণের পালা। দলপতি তাজউদ্দিনকে বলল, আপনি নয়া আদমি, আপনি দাঁড়ান, আমি গিয়ে আক্রমণটা করে আসি। আপনার শুধু কাজ হবে, ওদের কেউ যখন আমাদের আক্রমণ করতে আসবে, তখন আমি তাকে ধরে ফেলার সঙ্গে সঙ্গে আপনিও তৎক্ষণাৎ জাপটে ধরে ফেলবেন, ফসকে যায় না যেন। বাঁশবাড়ির দলপতি বোল ধরে শত্রু সীমানায় গেল এবং অত্যন্ত সতর্কতার সাথে নিরাপদ স্থান থেকে আত্মরক্ষা করে ফিরে এলো। এবার পাকুড়তলার এক হষ্টপুষ্ট নওজোয়ান তার সঙ্গীদের দর্পের সাথে বলল, আপনারা দাঁড়ান, বেটাদের দুজনকে আমি একসাথে সাবার করে আসি। বলেই সে বোল ধরে সগর্বে তাজউদ্দিনের সামনে এসে লাফ দিয়ে পড়তে যে কাণ্ড ঘটে গেল, তা দেখে গোটা মাঠের দর্শককুল স্রেফ তাজ্জব বনে গেল না। ঘটনাটা বিশ্বাস করতে না পেরে বারবার চোখ মুছে তারা তা দেখতে লাগলো। চিলে যেমন ছো মেরে মুরগির বাচ্চা ধরে, ঠিক অমনিভাবে ছো মেরে এক নিমেষের মধ্যেই আক্রমণকারীর একখানা হাত ধরে তাজউদ্দিন এমনইভাবে এক পাক দিয়ে ছেড়ে দিল যে কাউকে আর গিয়ে তাকে চেপে ধরতে হলো না। বাঁশবাড়ি দলের সীমানার মধ্যে লাটিমের মতো একই জায়গায় সে বনবন করে কয়েক পাক ঘুরে মাটিতে পড়ে ডিগবাজির পর ডিগবাজি খেতে লাগলো। ডিগবাজি খাওয়া শেষ হলে সে যখন মাটি হাতড়িয়ে উঠে বসল, তার অনেক আগেই দম ফুরিয়ে যাওয়ায় বোল ফুরিয়ে গেল তার, এবং বোল ফুরিয়ে যাওয়ায় সে বাতিল বলে গণ্য হল। এটা লক্ষ্য করে দর্শককুলের চক্ষুগুলো ছানা বড়া। তটিনীর চোখ তখন ধেতে গেছে বিস্ময়ে। এরপর তাজউদ্দিন বোল ধরে শত্রু সীমানায় গিয়ে এত ক্ষিপ্রগতিতে দুশ্মনদের দুজনকে ছুঁয়ে দিয়ে এলো যে তারা তাকে ধরার বা সরে দাঁড়ানোর হুঁশ পাওয়ার আগেই তাজউদ্দিন তাদের আওতার বাইরে চলে গেল। এবার সাবাস সাবাস রবে নেতিয়ে পড়া দর্শকবৃন্দ আরো অধিক বিস্ময়ের সাথে চাঙ্গা হয়ে উঠল। এবার দুশ্মনদের আরেকজন তাদের আক্রমণ করতে এলে তাজউদ্দিন অমনিভাবে খপ করে তার হাত ধরে এমন টান মারল যে সে বাঁশবাড়ির দাগ কাটা ঘরের পেছন প্রান্তে এসে ওই যে হুমড়ি খেয়ে পড়ল, তাকে টেনে তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার নিজে নিজে উঠে দাঁড়াবার তাকতটুকু রইল না। এভাবে দুশ্মনদের একের পর এক মরা বা বাতিল বানিয়ে তাজউদ্দিন দ্বিতীয় দফার খেলায় বাঁশবাড়ির পক্ষকে অলৌকিকভাবে জয়যুক্ত করল। তৃতীয় দফার খেলাতেও তাজউদ্দিন ওই একইভাবে পাকুড়তলার পক্ষে দুর্নিবার মুসিবত পয়দা করল। একের পর এক মরা হয়ে পাকুড়তলার দলের যখন আর মাত্র 2 জন খেলোয়াড় বাকি এবং তাদেরকেও তাজউদ্দিন যখন বোল ধরে গিয়ে ছুঁয়ে দিয়ে এলো, তখন মার মার রবে উঠে দাঁড়ালো সিপাহীরা। অনেকগুলো খঞ্জর তাদের একজনের কাছে সঙ্গোপনে কাপড়ে জড়িয়ে রাখা ছিল। খঞ্জরগুলো হাতে হাতে তুলে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল বাঁশবাড়ির খেলোয়াড়দের উপর। তাদের সবার লক্ষ্য তাজউদ্দিন। তাজউদ্দিন সামনেই ছিল। তাকে লক্ষ্য করে একজন ছুরি মারার চেষ্টা করতেই তাজউদ্দিন খপ করে তার হাত ধরে ফেলল। ইতোমধ্যে অন্য একজন তাকে লক্ষ্য করে ছুরি ছুঁড়ে মারল। ছুরিটা তাজউদ্দিনের সরাসরি বুকে না লেগে তার কানের উপর মাথার এক পাশে লেগে অনেকখানি কেটে গেল এবং সেখান থেকে দরদর করে খুন ঝরতে লাগল। খেপে গেল তাজউদ্দিন। সে সঙ্গে সঙ্গে একজনের হাত থেকে একটা ছুরি ছিনিয়ে নিয়ে
দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করতে তাজউদ্দিনের রক্ত দেখে মহাক্রোশে লাফিয়ে উঠল গোটা ময়দানের হিন্দু মুসলমান তামাম দর্শক। ধর ধর ধর, বেটাদের ধর বলে লাঠি, ইট, পাথর যে যা হাতের কাছে পেল তাই দিয়ে তারা সেপাইদের পিটুনি শুরু করল। এলো পাথাড়ি মার। খেলার শুরু থেকে সেপাইদের দুর্ব্যবহারে আর হটকারিতায় দর্শকগুলো অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিল। এবার তারা আর সহ্য করতে পারল না, শুরু করল মার। মাঠ ভরা দর্শকের এলো পাথাড়ি পিটুনিতে দিশেহারা সেপাইরা প্রাণপণে দৌড় দিয়েও পরিত্রাণ পেল না। দর্শকদের সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে পাকুড়তলা পর্যন্ত তাড়া করে নিয়ে গিয়ে বামুনপাড়া ঘিরে ফেলল। এই পরিস্থিতির সুযোগ নিল ভুলু খাঁর ফৌজরা। জনগণের ছদ্মবেশে এলাকাবাসীর সাথে এক সময় মিশে গিয়ে ওই অঞ্চলে অবস্থানরত সমুদয় সেপাইদের তারা খুঁজে খুঁজে বের করল এবং হাড় ভাঙা পিটুনি দিয়ে এই সেপাইদের টেনে নিয়ে গিয়ে তারা পাকুড়তলার কয়েক ক্রোশ দূরে পঙ্গু ও অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে এলো। জনতার সাথে মিশে ভুলুখার ফৌজরা এমন ত্রাসের সৃষ্টি করল যে অন্তত এই সেপাইরা আর এ অঞ্চলে ভুলেও হানা দেওয়ার সাহস পায়নি। অতঃপর দর্শক মণ্ডলীর আক্রমণে সেপাইরা দৌড় দিলে এবং দর্শক মণ্ডলী তাদের পেছনে ধাওয়া করলে পলকের মধ্যে বাঁশবাড়ির খেলার ময়দান ফাঁকা হয়ে যায়। তাজউদ্দিনের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে তটিনী বিশ্বাস আসন থেকে লাফে উঠে দাঁড়িয়েছিল। বেসুমার দর্শকের ভিড় ঠেলে সামনে এগোতে না পেরে সে হাত পা ছুটছিল। ভিড়টা এবার ফাঁকা হয়ে আসতেই পরিমণি ছুটে এলো তাজউদ্দিনের কাছে। তার পিছে পিছে মহসিন বিশ্বাস ও অন্য কয়েকজন উদ্যোক্তাও খেলোয়াড়দের কাছে ছুটে এলো। খেলোয়াড়দের একজন ইতোমধ্যে তাজউদ্দিনের ক্ষতস্থানে একখানা গামছা জড়িয়ে বেঁধে দিয়েছে, কিন্তু রক্তের বেগ গামছার বাঁধন ভেদ করে বাইরে বেরিয়ে এসে ফোঁটা ফোঁটা আকারে তাজউদ্দিনের কাঁধের উপর পড়ছিল। তা দেখে তটিনী বিশ্বাস আত্মবিস্মৃত হয়ে গেল, ভুলে গেল স্থান, কাল, পাত্রের কথা। সে এসে সরাসরি তাজউদ্দিনের হাত ধরে টানতে লাগলো এবং টানতে টানতে সোজা নিজ বাড়িতে নিয়ে গিয়ে একটা উঁচু আসনের উপর বসিয়ে দিল। তাজউদ্দিনের প্রবল আপত্তি সত্ত্বেও তটিনী এবার গামছা খুলে তাজউদ্দিনের ক্ষতস্থান নিজ হাতে ধুইয়ে কচি দুর্বা থেঁতো করে সেখানে লাগিয়ে দিল এবং ঘর থেকে একখানা পরিষ্কার ন্যাকড়া এনে ক্ষতস্থান বেঁধে দিল। এরপর একখানা ভিজে গামছা দিয়ে তাজউদ্দিনের মুখমণ্ডল, সারা দেহ পরিষ্কার করে মুছে দিয়ে তাকে ঘরে গিয়ে শুয়ে পড়ার নির্দেশ দিল। প্রথম প্রথম সুদর্শন এবং সরল সহজ তাজউদ্দিনের ব্যাপারে তটিনীর দিলে একটা মস্ত বড় আফসোস ছিল। সে ভাবত, আহা, এ নয়নাভিরাম চেহারার সাথে কিছুটা হুঁশবুদ্ধি আর কর্মক্ষমতা থাকত যদি। তার এ আকর্ষণীয় অঙ্গ সৌষ্ঠবের সাথে সামান্যতম বলবুদ্ধির যোগ দেখলে তটিনী সেদিন পরিতৃপ্ত হতো। শেষ অবধি তটিনীর সে আকিঞ্চন এমন আশাতীত ও বিস্ময়করভাবে পরিপূর্ণ হবে তটিনী তা কল্পনাও করেনি, তা করার কথাও নয়। সে নির্বোধ আর অপদার্থ তাজউদ্দিনের অসাধারণ হুঁশবুদ্ধি আর তাকত দিনে দিনে যতই প্রকাশ পেতে লাগল, তটিনী বিশ্বাস ততই গভীর থেকে গভীরতরভাবে অভিভূত হতে লাগল। আজকের এই খেলায় তাজউদ্দিনের এই নজিরবিহীন হিম্মত দেখে তটিনীর হুঁশবুদ্ধি লোপ পেয়ে যায়। তার অবস্থা হল বন্যী মুগ্ধ শামার মতো। ফলাফলের কিছুমাত্র হিসেব নিকেশ না কষে সে ছুটে এলো তাজউদ্দিন রূপ আলোক বর্তিকার দিকে। নিঃসংকোচে নিজেকে তাজউদ্দিনের খেদমতে নিয়োজিত করে সে অবলীলাক্রমে তার করণীয় করে গেল। কে তা দেখল, কে কি ভাবল, তা নিয়ে সে কিছুমাত্র বিচলিত হল না। প্রথম দিকে খানিকটা আপত্তি করার পর তাজউদ্দিনও এ দুর্বার টানের কাছে আত্মসমর্পণ করে সুবোধ বালকের মতো তটিনীর সব নির্দেশ পালন করে গেল। কোনো কিছুতে আর কোনো আপত্তি তুলল না। তাজউদ্দিন তার নিজ ঘরে ফিরে আসার পথেই ভিক্ষে করার অজুহাতে সোনা বাউলের সাগরে দেশে তাজউদ্দিনের সামনে একটা চিরকুট ফেলে চলে গেল। তাজউদ্দিন চিরকুট কুড়িয়ে নিয়ে নিজের ঘরে এলো এবং চিরকুটটা চোখের সামনে মেলে ধরল। ভুলু খাঁ লিখেছে, ওস্তাদ, আপনি নিশ্চিন্তে আরাম করুন, কোনো রকম পেরেশান হওয়ার কিছুমাত্র কারণ নেই। আমাদের ফৌজের বৃহত্তর অংশটাই জনগণের সাথে এক হয়ে দুশ্মনদের ধাওয়া করেছে। দুশ্মনদের ফয়সালা আমাদের ওই ফৌজেরাই করবে। আপনার পাহারা ও খেদমতে কিছু সেপাই বাঁশবাড়িতে রেখে গেলাম, প্রয়োজন মাত্রই তাদের আপনি হাতের কাছেই পাবেন।
তাছাড়া আমি তো এই আশেপাশেই আছি। জখমের শরীর নিয়ে খামাখা আপনি পেরেশান হতে যাবেন না, বাহলুল খাঁ। পত্রটা ছিঁড়ে গায়েব করে দিয়ে তাজউদ্দিন বিছানায় এসে শুয়ে পড়ল। পত্রের প্রসঙ্গটা দিল থেকে সরে যেতে তার দিল জুড়ে বসে গেল তটিনী। এ কি দুর্বার তার আকর্ষণ! নসিবের বিড়ম্বনায় বিড়ম্বিত তাজউদ্দিন মহব্বতের পেয়ালায় মুখ লাগানোর কথা কোনোদিনই সোচ করার অবকাশ খুঁজে পায়নি। ভরা পেয়ালা হাতের কাছে পেয়েও সে কোনোদিনই তা ছোঁয়নি। বাঁশবাড়িতে আসার পর তটিনীর অনুপম রূপ লাবণ্য দেখেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার ভয়ে সে তার হৃদয়ের ফটকে দুর্ভেদ্য প্রাচীর তুলে দিয়েছে। বেশ কয়েকটা ঝড় ঝাপটার ধাক্কাতেও সে প্রাচীর এ যাবৎ একটুও নড়েনি। কিন্তু আজ তার দিলে কি তুফান পয়দা করল তটিনী! তাজউদ্দিনের দিলে সেই ইস্পাত কঠিন প্রাচীর আজ প্রবল বেগে নড়ে গেছে ভিত সমেত। তটিনীর খেদমত, তটিনীর দরদ এবং সর্বোপরি তটিনীর মার্জিত রুচি ও অনাবিল অনুভূতি লাওয়ারিশ তাজউদ্দিনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে অদৃশ্য বাঁধনে। তার চোখের সামনে ক্রমেই যেন আবছা হয়ে যাচ্ছে তার সুদীর্ঘ সংকল্পের সূর্যদীপ্ত নিশানা। কওমের আহাজারি, হৃদয়ের আহাজারির সামনে যেন কমজোর হয়ে নেতিয়ে পড়ছে ক্রমেই। শক্ত হল তাজউদ্দিন, এই গতিকে আর বাড়তে দেয়া যায় না। সামনে তার সফেন সমুদ্র, প্রমত্ত ঝড় তুফানের মাঝে এ সমুদ্রে তার কওমি কিস্তি ভাসমান। সেই কিস্তিরই সে অন্যতম বিশেষ কাণ্ডারি। হাতের হাল মজবুত রাখার লক্ষ্যে পেছনের টান কমজোর করে দিতেই হবে তাকে। অনেকখানি রাত হয়েছে, লোক চলাচল পাতলা হয়ে এসেছে। ঝিমিয়ে গেছে ঘরে বাইরের বাচ্চি তার সারা শব্দ। তাজউদ্দিনের রক্ত দেখে চমকে ওঠে অনেকক্ষণ আহাজারি আর আফসোস করার পর মরিয়ম বিশ্বাসও এখন নীরব হয়ে ঘুমিয়ে গেছেন ঘরে। সাঁজক্তে তিনি এসে তাজউদ্দিনের ঘরে প্রদীপ জেলে দিয়ে এসেছেন। তটিনী বিশ্বাস এক বাটি গরম দুধ এনে জোর করেই তাজউদ্দিনকে পান করিয়ে গেছে। এরপর সব চুপচাপ। নিঃসঙ্গ তাজউদ্দিন নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তা তারই খেয়াল নেই। পাতলা একটা ঘুমের পর সে আবার জেগে গেছে। অর্ধন্মেলিত চোখের সামনে আলোর রোশনি প্রকট হয়ে উঠতেই সে বুঝতে পারল ঘরে তার দীপ জ্বলছে সেই থেকে। আরও তার খেয়াল হলো ভেজানো দুয়ার ভেজানোই আছে, বন্ধ করা হয়নি। উঠি উঠি করেও আরও কিছুক্ষণ চোখ বুজে পড়ে রইল তাজউদ্দিন। ইতোমধ্যে দরজার পাশে মানুষের পদধ্বনি শোনা গেল। তাজউদ্দিন চমকে উঠে দরজার দিকে নজর দিয়ে দেখতে পেল ভেজানো দুয়ার ঠেলে তার ঘরে ঢুকছে তটিনী। হাতে তার শেক দেয়ার সরঞ্জাম। দোয়ারটা ফের অল্প একটু ভেজিয়ে দিয়ে শেকের সরঞ্জাম নিয়ে তটিনী এসে সরাসরি তাজউদ্দিনের শয্যার পাশে বসল। তা দেখে তাজউদ্দিন ধর্মর করে উঠে বসতেই তটিনী স্মিত হাস্যে বলল, ও জেগেই আছেন তাহলে? তাজউদ্দিন থতমত করে বলল, হ্যাঁ তা আছি, কিন্তু। কিন্তু কি? আপনি এখনো ঘুমননি? পাশেই তো ঘর, আমি ঘুমিয়ে গেছি বলেই কি মনে হয়েছে আপনার? না, মানে আমি নিজে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো, তাই কিছু ঠাহর করতে পারিনি। আপনি জেগেই ছিলেন এতক্ষণ? সন্দেহ আছে আপনার? তাজউদ্দিন হেসে বলল, না তা থাকবে কেন, কিন্তু এতক্ষণ আপনি কি করলেন একা একা? তটিনীও হাসি মুখে জবাব দিল, বসে বসে ভাবলাম। ভাবলেন? হ্যাঁ ভাবলাম। কি ভাবলেন? ভাবলাম মানে ভেবে দেখলাম জখমের ব্যথায় কষ্ট হচ্ছে আপনার। আমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর তাই উঠে গিয়ে এসবে আঞ্জাম করলাম। আগুনের ডিব্বা আর লবণের পুঁটলির প্রতি ইঙ্গিত করল তটিনী। তাজউদ্দিন প্রশ্ন করল, এগুলো কি হবে? সেঁক দিতে হবে। একটুখানি তো কাটেনি, অনেকখানি কেটে গেছে। এখন ব্যথা বেশি না থাকলেও সেঁক না দিলে সকালবেলা উঠতে পারবেন ব্যথায়? নিন শুয়ে পড়ুন। মানে সেঁক দিতে হবে না? আপনি দিয়ে দেবেন সেঁকটা? তা না দিলে নিজে নিজে আপনি দিতে পারবেন ঠিক মতো? তাজউদ্দিন ইতস্তত করে বলল, তা মানে এটা কি ঠিক হবে বলুন? কোনটা? এই যে সেঁক দেয়াটা। সেঁক দেওয়ার আগে যা যা করেছি তা ঠিক হয়নি? খুব একটা ঠিক হয়নি, তবু সেসব যা করেছেন দিনে করেছেন, রাতে নয়। দিনেরটা খুব একটা বেঠিক না হলে রাতেরটাও তেমন কিছু বেঠিক হবে না। কিন্তু এত রাতে একা আপনি আমার ঘরে এসেছেন, এটা দেখলে লোকে বলবে কি? তটিনী এবার মাথা তুলে
তীক্ষ্ণ নজরে তাজউদ্দিনের দিকে তাকালো। লহমা কয়েক এক নজরে চেয়ে থাকার পর সে নাখোশ কণ্ঠে বলল, লোকে বলবে কি মানে? লোকের বলাবলিতে আমার কি এসে যায়? একথার তাৎপর্য বুঝে উঠতে না পেরে তাজউদ্দিন কিছুটা বিস্ময়ের সাথে বলল, কিছুই এসে যায় না? তটিনী আরো ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল, না, কিছুই এসে যায় না। আমার এই জিন্দেগিটা আমার না লোকের? আমার ইচ্ছা অনিচ্ছার সাথে লোকের ওই বলাবলির সম্পর্ক কি? কি সম্পর্ক আছে তার আমার আশা আকাঙ্ক্ষার সাথে? তাজউদ্দিন তাজ্জব হয়ে তটিনীর মুখের দিকে চেয়ে রইল। এর জবাবে একটা কথাও তার মুখে জোগাল না। তটিনী বলেই চলল, শৈশব থেকে আজ তক এক নাগাড়ে আর অন্ধভাবে ওই লোকে বলবে কি এর মাসুল ঝুঁকিয়ে আসছি। এতে লোকের কি লাভ হয়েছে জানি না, কিন্তু আমি কি পেয়েছি? জিন্দেগিটা বিরান করে দিয়ে কি লাভ হয়েছে আমার? দীর্ঘশ্বাস বই তো আর কিছুই নয়। এতদিন আলোর সন্ধান পাইনি, আমি নড়িনি, কিন্তু আজ দেদীপ্যমান সূর্যালোকে পরম করণীয় হাতের কাছে পেয়েও ওই বলাবলির তোয়াক্কার করতে যাব কোন দুঃখে? ক্ষোভের সাথে একটানা এত কথা বলে তটিনী একটু হাঁপাতে লাগলো। হতবুদ্ধি তাজউদ্দিন কথা খুঁজে না পেয়ে বলল, তা সে যাই হোক, একটা ধরাবাঁধা পরিমণ্ডলে চলতে হয় আমাদের, শত ব্যথা দিলে জমা থাকলেও। তড়াক করে মাথা তুলল তটিনী। তাজউদ্দিনের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে এসে বলল, এখানে আসা আমার ঠিক হয়নি এই তো? হকচকে গিয়ে তাজউদ্দিন বলতে গেল, হ্যাঁ মানে। তটিনী আরো বিগড়ে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, এটা আপনি পছন্দ করেন না? পছন্দ মানে? আমার আচরণটার বাড়াবাড়ির মতোই আপনার কাছে কষ্টকর? না, ঠিক তা নয়। ভয় নেই, আমি এমন কিছু করব না যা আপনার অপছন্দ বা আপনার কাছে কষ্টকর। আমার প্রতি আপনার কি অনুভূতি জানি না। স্বরূপ বা আত্মপরিচয় গোপন করে বর্ণচোরার মতো অপরকে যারা ধোঁকা দিয়ে চলে, তাদের অনুভূতি জানার মতো আগ্রহ আমার নেই। কথা আমার একটাই, আর সে কথা আমার আগেও আমি বলেছি, আবারও বলছি, আপনার কষ্ট আমার খুব কষ্ট হয়। কেন জানি না, আপনার কষ্ট লাঘব করতে পারলে আমি খুব তৃপ্তি পাই। আর সেই জন্যে এ সরঞ্জাম নিয়ে এসেছিলাম, আপনার বিরক্তি পয়দা করতে নয়। তাজউদ্দিন নড়ে চড়ে বলল, হ্যাঁ সে কি মানে? আপনি এসব? সেদিকে কান না দিয়ে কথার খেয়ে ধরেই তটিনী বিশ্বাস বলল, সে যাক, আপনি আশ্বস্ত থাকতে পারেন, এই ভুল আর আমার হবে না। বলেই শেখের সরঞ্জাম একপাশে রেখে দিয়ে ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ালো তটিনী। তাজউদ্দিন শশব্যস্তে বলল, আরে ছি ছি, এ কি বলছেন আপনি? আমাকে আপনি পুরোপুরি ভুল বুঝেছেন। দরজার দিকে পা বাড়িয়ে দিয়ে তটিনী বিশ্বাস বলল, তা যাই বুঝে থাকি, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না যে রূপে গুণে বলে বীর্যে এত যে সম্পদশালী, তা মেষশাবকের মতো সে এত বুজদিল হয় কি করে? তার দিলটা এত সংকীর্ণ হয় কি করে? আর তার হৃদয় এমন ঊষর হয় কি কারণে? তটিনী বিশ্বাস দ্রুতপদে দরজার কাছে চলে এলো। তা দেখে তাজউদ্দিন চঞ্চল হয়ে উঠল। সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ বেগে তটিনীকে ডিঙ্গিয়ে তার সামনে এসে দাঁড়ালো। এরপর তটিনী কিছু বুঝে ওঠার আগেই দু হাতে তার দুই কাঁধ শক্ত করে ধরে জোরে একটা ঝাঁকুনি দিয়ে তাজউদ্দিন বলল, দাঁড়ান। শুধু ওইটুকু জেনে গেলেই চলবে না, সে সাথে এটাও আপনাকে জেনে যেতে হবে যে মৌকা বুঝে সওদা অন্তত দিলের বাজারে সব লোকেরা করে না। আর তারা করে না বলেই এ বাজারে যুগে যুগে ফতুর হয় তারাই। এটা অন্যায়, ঘোরতর অন্যায়। আমাকে অমনিভাবে ফতুর করে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমাকে আপনি এমনভাবে নিঃস্ব করতে পারেন না। তটিনী বিশ্বাস আস্তে আস্তে মাথা তুলে বিহ্বল নেত্রে তাজউদ্দিনের মুখের দিকে চেয়ে রইল। তাজউদ্দিন অনুনয় করে বলল, না, আপনি তা পারেন না। তটিনীর কাঁধ থেকে আস্তে আস্তে হাত দুখানা নামিয়ে নিল তাজউদ্দিন। প্রদীপের স্বল্পালোকে তটিনী লক্ষ্য করল তাজউদ্দিনের দু চোখ তখন আঁশু ভারে বিপর্যস্ত। মহাবিষ্ট হয়ে তটিনী বিশ্বাস তন্ময় হয়ে চেয়ে রইল তাজউদ্দিনের প্রেমাপ্লুপ্ত দুই নয়নের দিকে। তটিনীর অজ্ঞাতেই তারও দুই নয়ন ভরে গেল বিগলিত আনন্দের ধারায়। তাজউদ্দিনের চোখের উপর চোখ দুটি স্থির করে তটিনী এবার তৃপ্তির হাসি হেসে বলল, সত্যি, আপনার তুলনায় একমাত্র আপনি, এর কোনো দোসরা নেই। তৃপ্ত দিলে স্মিত হেসে আস্তে আস্তে বেরিয়ে গেল তটিনী। খুন আর খুন,
হরদম খুন হচ্ছে বাংলা মুলুকের মুসলমান, পাইকারি হারে লোপ পাচ্ছে মুসলমানদের অস্তিত্ব। এখন আর বাজ বিচারের তোয়াক্কা নেই পান্ডুয়া রাজ গণেশ ভাদুড়ির। বাজ বিচারে গেলেই একের পর এক বিপত্তি দেখা দিচ্ছে। ছোট জাতের হিন্দুরাও চায় না মুসলমানেরা নিশ্চিহ্ন হোক এদেশ থেকে। প্রতিরোধের কাতারে তারাও এসে সামিল হচ্ছে। জাত বিচারের বালাই কিছু এ মুলুকে থাকুক, এটা আদৌ তাদের কাম্য নয়। তারা চায় এক হয়ে যাক ছোট বড়, ব্রাহ্মণ শূদ্র এক আসনে পাশাপাশি বসুক, এক পাত্রে পানাহার করুক, কবর হোক কৌলিন্য প্রথার। এসব কথা ভাবতে রাজা গণেশের শিরায় শিরায় আগুন জ্বলে ওঠে। নরকের পথ সাফ করতে চায় নরধমেরা। মুসলমানদের সংস্পর্শে এইসব ছোট লোকদের মাথায় এ দুর্বুদ্ধি গজিয়েছে। হিন্দু ধর্মের সনাতন বিধানগুলি বিপন্ন হয়ে উঠেছে। এই ব্যাধির একমাত্র চিকিৎসা এদেশ থেকে মুসলমানদের সমূলে উচ্ছেদ সাধন। অবলম্বনের অভাব ঘটলে বীজ দাঁত ভেঙে যাবে এসব অস্পৃশ্য ছোট লোকদের। কুলিনদের পায়ের তলে পুনরায় এসে আছড়ে পড়তে পথ পাবে না পাপিষ্টরা। কাজেই মসনদের নিরাপত্তার প্রশ্নে মুসলমানদের নির্মূল করার আরো অনেক তাকিদ রাজা গণেশকে অরহ তাড়া করে ফিরছে। রাজা গণেশ তাই সেপাইদের প্রতি আদেশ দিয়েছেন, জলদি এদেশকে ইসলাম মুক্ত করা হোক, আর কোনো বাজ বিচারের বাহুল্যে না থেকে ইসলামকে তড়িৎ বেগে বিতাড়িত করা হোক। অতএব এখন আর অবধি নেই খুনের। গোপনে প্রকাশ্যে নিশীথে দিবসে যত্রতত্র যখন তখন খুন হচ্ছে তৌহিদের অনুসারীরা, সিরাতুল মুস্তাকিমের রাহিরা। এ খুনের আর উসিলাও লাগে না এখন কিছু। হযরত নূর কুতুবী আলম অস্থির হয়ে উঠেছেন। অভিযোগ আর আহাজারির ঝড় তাকে তার ইবাদতের আসনে স্থির থাকতে দিচ্ছে না। স্থিরভাবে চিন্তা করার অবকাশটুকুও পাচ্ছেন না। এ মজলুমদের এ মুলুকে তিনিই ভরসাস্থল। তারই মুখাপেক্ষী এ মুলুকে এ কওমের সকলেই। প্রতিরোধে নিয়োজিত এ পক্ষের ক্ষুদ্র শক্তিটাও রাজা গণেশের ব্যাপক বল প্রয়োগের সামনে কমজোর হয়ে পড়েছে। দেশব্যাপী অবিরাম এ লুট খুন তারা আর প্রতিরোধ করে কুলিয়ে উঠতেই পারছে না। তৌহিদ বেগের সামর্থ্যের বাইরে গেছে পরিস্থিতি। তারাও এসে দাঁড়িয়েছে সুফি সাহেবের সামনে। পথ নির্দেশ চায় সবাই। সেদিন শুক্রবার সুফি সাহেবের খানকা মসজিদে জুমার নামাজ শেষ হল।